नमस्कार बंधुरा सोमास लिटिल वार्ल्डे आपनादेर सकलके स्वागत जानाई। आज के प्राय अनेक दिन परेई आमी भिडियो बानाच्छि। आज के जे विषयटा निये आमी आलोचना करब आपनारा निश्चयई टाइटेल देखেই बुझते पेरेছেন। এটা খুবই কমন ব্যাপার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক। আজকালকার দিনে অধিকাংশ মেয়ে কিন্তু পিসিওডি, পিসিওএস, এন্ডোমেট্রিওসিস এই সমস্ত সমস্যায় ভুগছে। আমিও ব্যতিক্রম নই, আমারও হয়েছিল এন্ডোমেট্রিওসিস এবং আমার জার্নিটা ছিল খুবই পেইনফুল, প্রচণ্ড আমি কষ্ট পেয়েছি। সেটাই আজকে আমি আপনাদের সামনে তুলে ধরব। আজকালকার দিনে এই সোশ্যাল মিডিয়ার যুগে আপনারা সবাই জানেন এন্ডোমেট্রিওসিস কী এবং কেন হয়, সেই সব নিয়ে আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব না। আমি শুধু তুলে ধরব আমার জার্নিটা, যাতে করে যে সমস্ত মহিলারা এই সমস্যার সম্মুখীন হয়েছে, যে সমস্ত মেয়েরা বা মহিলারা এই সমস্ত সমস্যায় ভুগছে তাদেরও কিছুটা সুবিধা হয়, সেই জন্যই আমার এই আজকের ভিডিও। এন্ডোমেট্রিওসিস হয়েছে এটা জানার পর কিন্তু আমাদের সকলের মনেই একটা ভয় এসে যায়, তাহলে কি আর আমি মা হতে পারবো না কোনো দিন? তাহলে কি আইভিএফ করতে হবে? কিন্তু আইভিএফ করার পর সেটা কতটা সাকসেস হবে সেটাও কিন্তু আমাদের মনে একটা প্রশ্ন জাগে এবং এটাও মনে হয় তাহলে কি ন্যাচারালি আমরা কোনো দিন কনসিভ করতে পারবো না? আমার ক্ষেত্রেও তাই হয়েছিল, কিন্তু আমি ন্যাচারালি কনসিভ করেছি। আইভিএফ নয়, আইইউআই নয়, কেবলমাত্র ভগবানের আশীর্বাদ আর আয়ুর্বেদিক ট্রিটমেন্টে। আমি একটা জিনিস মনে করি যে সব কিছুর উপরে ভগবান আছেন, উনি যদি চান উনি সবই করতে পারেন। তো ওনার ওপরই আমি বিশ্বাস করেছিলাম এবং সেই ফলও আজ পেয়েছি। আমি যে শুধু ডক্টর দেখেছি তা নয়, অনেক মন্দিরেও আমি গিয়েছি, অনেক ব্রত উপবাসও করেছি। এই জন্য যখন আমি ডক্টর দেখাতে যেতাম ওরা সমস্ত আমার রিপোর্ট দেখে মুখটা এমনভাবে করতো যে আমি ওখানেই কেঁদে ফেলতাম সঙ্গে সঙ্গে, যে তাহলে হয়তো আমি আর কোনোদিনই মা হতে পারবো না। কিন্তু সব কিছুই সম্ভব হয়েছে, অসম্ভব সম্ভব হয়েছে, মিরাক্কেল ঘটেছে, যাই বলুন না কেন সব কিছুই আমার গোপুসোনা আর বজরংবলীর আশীর্বাদে। কিন্তু আমার এই জার্নিটা আমি প্রথমেই বললাম খুবই সহজ ছিল না। একটু হয়তো ভিডিওটা বড়ই হয়ে যাবে বলতে গেলে আমার পুরো জার্নিটা, কিন্তু তবু আমি চেষ্টা করছি যতটা ছোট করে বলা যায়। আমার বিয়ের 1 বছর পরেই আমি আমার মাকে হারাই এবং বাবা তো আরও অনেক আগেই চলে গিয়েছিল। বাবা কি সেটা আমি জানতামই না, মাই আমার কাছে সব কিছু ছিল। তো মাকে হারানোর পর আমার মনে হচ্ছে যেন আমার পায়ের নিচে মাটিই নেই, সমস্ত কিছু আমার চলে গেল। হ্যাঁ, বিয়ে হয়েছিল ঠিক আছে, কিন্তু তখন বিবাহিত জীবনেও কিছু ঝামেলা ঝঞ্ঝাট ছিলই। তো তখন আমাদের মনে এরকম কোনো চিন্তা ভাবনাও আসে না, আমরা কোনো প্ল্যানও করি না, আর সেই মুহূর্তে এরকম কোনো মানসিকতাও ছিল না। আর আমার মা ব্যাংকে যেহেতু সার্ভিস করতো সেই হিসাবে কিছু অফিসিয়ালি কাজকর্ম ছিল, সেই জন্য আমাকে এখানে থাকতে হয়েছিল আর ও চেন্নাইয়ে ছিল। তো আমরা ভেবেছিলাম পরে যে ওরও চেন্নাইয়ে থাকার খুব একটা ইচ্ছা ছিল না, ও ভেবেছিল কলকাতাতেই সেটেল করবে। তো আমরা তখন ভেবেছিলাম যে যখন কলকাতায় আসবে তারপরেই আমরা ফিউচার প্ল্যানটা করব। তো সেরকমই সেই মতো চলছিল। আর এই এন্ডোমেট্রিওসিস বা পিসিওডি, পিসিওএস এই সম্পর্কে আমাদের কোনো ধারণা ছিল না, এগুলো আমরা কিছুই জানতাম না। ভাবতাম হ্যাঁ যখন প্ল্যান করব চলে আসবে, এত যে প্রবলেম ফেস করতে হবে এটা আমরা বুঝতে পারিনি। তারপর ও চেন্নাই থেকে পার্মানেন্টলি কলকাতায় চলে আসে, ওখানে আমরা থাকতে শুরু করি। এবার ধরুন বিয়ে তখন প্রায় 4 বছর এরকম হয়ে গেছে। তো পারিপার্শ্বিক সবাই বা পারিবারিক সবাই একটা প্রশ্ন করছে যে এতদিন হয়ে গেল আর কেন দেরি করছিস, আর কেন দেরি করছিস। হ্যাঁ, প্লাস আমার বন্ধু বান্ধব, আমার বাড়িতে আমার যারা আরও আত্মীয় স্বজন আছে সবাই বলছে। আবার অনেক আমার চেনা জানার মধ্যে, আত্মীয় স্বজনের মধ্যে যাদের আমার পরে বিয়ে হয়েছিল বা যাদের কিছু আগেও হয়েছে তারাও কনসিভ করে গেছে, কিন্তু আমার হয় না। তো বিভিন্ন রকম আমাকে প্রশ্নের তো সম্মুখীন হতেই হতো। তখন আমরা ঠিক করলাম ঠিক আছে তাহলে এবারে আমরা প্ল্যান করি। কিন্তু সব কিছু নিজের মনের ইচ্ছা মতো চাইলেই তো আর পাওয়া যায় না। প্ল্যান করলাম কিন্তু আমি কনসিভ করতে পারি না। তখন আমরা ঠিক করলাম যে তাহলে একটা ডক্টর দেখাবো। আমি সন্তোষপুরে তখন একটা ডক্টর দেখাই, ও ভালোই ওনার রিভিউ পেয়েছিলাম, তো আমি সেখানেই গেলাম, ওনাকে দেখালাম। উনি বললেন ঠিক আছে, কিছু রিপোর্ট করতে দিলেন, সেগুলো সব ঠিকঠাকই নর্মাল ছিল। বললো কোনো প্রবলেম নেই, তোমরা
প্ল্যান করতে পারো, চলে আসবে, কোনো কিছু অসুবিধা নেই। ঠিক আছে, দিয়ে আমরা ওনার কথা মতোই তাই করলাম। কিন্তু 3 মাস পর উনি বলেছিলেন 3 মাস দেখবে, না হলে তখন আবার আমার কাছে এসো। তারপরে আমরা আবার 3 মাস পর ওনার কাছে গেলাম। তখন উনি কিছু ওষুধপত্র দিলেন, বললেন এগুলো খাও, দেখো ঠিক চলে আসবে। তো সেই ওষুধগুলো খেলাম, বাচ্চা তো এলোই না, উপরন্তু আমার বিভিন্ন রকমের সমস্যা হতে শুরু করলো। যেমন পিরিয়ডের 7-8 দিন আগে থেকে আমার প্রচণ্ড কনস্টিপেশন হতো, তারপরে গ্যাস অম্বল হতো, আমি কিছু খেতেই পারতাম না, শুধুই গ্যাস হয়ে যেত আমার, এরকম হতো। আর একটা কী হলো, সব থেকে বড় প্রবলেম যেটা, সেটা হলো আমি রাত্রে একদম ঘুমাতেই পারতাম না। এবং রাত্রে যে আমি ঘুমাতে পারছি না, সেই জন্য যেমন সকালে একটা ঘুম ঘুম ভাব আসবে, ক্লান্তি ভাব লাগবে, বা চোখে একটু চোখটা ভারী ভারী লাগবে, মানে ঘুম না হলে যেমন একটা অস্বস্তি হয়, আমার কিন্তু কোনো কিচ্ছু অস্বস্তি হতো না। যেমন একটা রাত্রে 7-8 ঘন্টা ফ্রেশ একটা ঘুম হলে সকালে উঠলে যেমন শরীরটা লাগে, আমার কিন্তু সেরকমই লাগতো। এরকম বহুদিন হয়েছে আমি রাত্রে ঘুমাতে পারি না। তখন আমি কি করতাম, ওকে ফোন করতাম। আর আমার হাজব্যান্ডের যেহেতু ইউএসের কোম্পানি, তো ওর রাত্রে ডিউটি, এবার ও কী করবে, সেই অফিস সামলাবে না, আমার সঙ্গে এসে কথা বলবে। আর আমি প্রচণ্ড কাঁদতাম যে এটা আমার কি হচ্ছে, কেন আমি রাত্রে ঘুমাতে পারছি না। আগে একটা সময় আমি প্রচণ্ড ঘুমাতাম, যে বোধহয় আমার সামনে কোনো কিছু আওয়াজ হলে আমি উঠবো না, কিন্তু সেই মেয়ে কেন এখন ঘুমাতে পারছি না। খুব আমার কষ্ট হতো, ঠাকুরকে ডাকতাম কেন এরকম হচ্ছে। ও আমাকে অনেক বোঝাতো, কিন্তু ঠিক আছে বলছে, কিন্তু তবুও আমি নিজের মন থেকে যেন আমি ঠিক স্যাটিসফাই হতে পারতাম না যে কেন আমার এরকম হচ্ছে। তো আমার সমস্ত প্রবলেমগুলো আমি ডক্টরকে বললাম। উনি বললেন এটা কোনো কিছু ব্যাপার না, এই কনস্টিপেশন এগুলো যেগুলো হচ্ছে তোমার, এগুলো সব হরমোনাল বিভিন্ন ওষুধ খাচ্ছ, সেই জন্য হচ্ছে, এটা কোনো কিছু ব্যাপার না। উনি সেরকম গুরুত্ব দিলেন না, কিন্তু এই প্রবলেমগুলো বাড়তেই থাকলো। তো প্রবলেমগুলো বাড়তেই থাকে, এবং আমি বাড়িতেও জানাই যে আমার এরকম প্রবলেম হচ্ছে, আমি ঘুমাতে পারছি না, যা খাচ্ছি সেটাই আমার গ্যাস হয়ে যাচ্ছে। তো তখন, এবং আমরা যে বেবির জন্য প্ল্যান করছি এটাও বাড়িতে জানতো। তখন আমার মামা বলল যে বর্ধমানে একজন ভালো গাইনোলজিস্ট আছে, তুই ওকে একবার দেখা। তো আমরা দুজনে গেলাম ওখানে দেখাতে। উনি দেখলেন সমস্ত কিছু রিপোর্ট, সব কিছু দেখে বললেন না ঠিকই আছে, বেবি তো এসে যাওয়ার কথা। তো ওষুধগুলো যে ম্যাডাম দিয়েছিলেন, এখানে আমি যে ম্যাডামকে দেখাচ্ছিলাম ওনার প্রেসক্রিপশানটাও আমি দেখালাম। উনি প্রথমে দেখেই বললেন যে এই এত ওষুধ তোমাকে খেতে হতো, মানে একদিনে আমাকে 6টা করে ওষুধ খেতে হতো। উনি বললেন এ কি, একদিনে এতগুলো করে ওষুধ তোমাকে খেতে হতো, একদম ওগুলো খাবেন, ওগুলো কিন্তু ঠিক হয় না তোমার জন্য। এবং আমার তখন পিরিয়ডেরও কিন্তু একটু প্রবলেম হচ্ছিল, আগে কিন্তু কখনো প্রবলেম হয় না। তখনই আমার ওনার কাছে ওষুধ খাবার পর থেকে কিন্তু আমার প্রবলেম হতে শুরু করে। প্রথমে 2-3 দিন লেট করে হতো, তারপরে 1 সপ্তাহ এরকম লেট হতে থাকে। তখন উনি বললেন কিচ্ছু ওষুধের দরকার নেই, একটা আমি ওষুধ দিচ্ছি তোমাকে, এটা তুমি খাও, খেলেই দেখবে ঠিক হয়ে যাবে। তো ওষুধটা খাবার পর আমি সত্যিই দেখলাম আমার যে ঘুমের প্রবলেমটা ছিল সেটা আস্তে আস্তে কেটে গেল, পিরিয়ডটাও ঠিক হতে লাগলো, রেগুলার হয়ে গেল। তো উনি বললেন এটা খেয়ে দেখো, তুমি 3 মাস খাবে, যদি না হয় তখন তুমি আবার আমাকে দেখাবে। ওষুধটা আমি তখন কন্টিনিউ করি, কিন্তু রেজাল্ট কিছু হয় না, আর ওনাকে তো আমি দেখাতেও যেতে পারছি না, কি করব। তো হঠাৎ করে একদিন আমার হাজব্যান্ড বাজার করে নিয়ে আসছে, তখন দেখছে যে একটা লাইন পড়েছে। তো তখন উনি সিকিউরিটিকে জিজ্ঞেস করেন কি এখানে কি কিছু হয়েছে। উনি বললেন না না কিছু হয় না, এমনি এনারা ডক্টর দেখাতে এসেছেন। তখন আমার হাজব্যান্ড জিজ্ঞেস করলো কোন ডক্টর, বললেন এখানে ওনারা দুজনেই স্বামী স্ত্রী ডক্টর, দুজনেই হচ্ছে গাইনোলজিস্ট, তো সেই জন্যই ওনারা এসেছেন দেখাতে। তখন আমার হাজব্যান্ড ওনার থেকে সব কিছু জেনেছে, দিয়ে এসে আমাকে বললো যে দেখো তাহলে এখানে একজন আছে, এতদিন তো কোনো কিছু তুমি শুধু সেই ওষুধই খেয়ে যাচ্ছে, এমনি তো আর কিছু ট্রিটমেন্ট হচ্ছে না, তো তাহলে ওনাকে কি একবার দেখাবে, চলো তাহলে একবার দেখিয়ে আসি। কারণ ওনার ওষুধ খায় কি না খায় একবার কনসাল্ট তো করা যেতেই পারে, আর এখন বর্ধমানে তো যেতেও পারবো না, চলো তাহলে একবার ওনার সাথে একটু কথাই বলে আসি। তো আমি গেলাম, উনিও সব রিপোর্ট দেখলেন, দেখে উনিও অবাক হলেন, বললো সেরকম তো কিছু প্রবলেম নেই, তাতেও আসছে না। তো ঠিক আছে, তুমি এই রিপোর্ট আমি কিছু দিচ্ছি, তুমি এইগুলো পড়ে এনে আমাকে দেখাও। তো উনি বলে দিলেন, একটা ঠিকানা দিলেন যে ওইখানে যাও, কোনো এই সময় কোনো প্রবলেম হবে না, ওখানে গেলে সমস্ত রিপোর্ট হয়ে যাবে। তো আমরা সেই মতনই গেলাম, ওখানে রিপোর্ট সব কিছু করে আনলাম, দিয়ে ওনাকে দেখালাম, বললেন হ্যাঁ
আমাদের দুজনেরই কোনো কিছু প্রবলেম নেই, সব কিছু ঠিকই আছে। তো উনি বললেন যে এখন আমি কিছু তোমাকে ওষুধ দেবো না, 3 মাস দেখো, তারপরে তুমি আবার আমার কাছে আসবে। তো ঠিক আছে, সেই মতোই চলতে থাকে। তো আমরা আবার 3 মাস পরে যাই, তখন উনি কিছু ওষুধ দেন, সেগুলো আবার খেতে থাকি। তো উনি বলেন এই ওষুধগুলো দিয়েছি, এগুলো দেখো 3 মাস খাও, যদি না আসে তখন আবার আমার কাছে আসবে। তো ঠিক আছে, আমরা তারপরে উনি যেমন যেমন বলেছিলেন সেই মতনই আমি ওষুধগুলো খেতে থাকি, বা উনি যা যা বলেছিলেন সেরকমভাবেই চলতে থাকি। তো এই সময়ে হঠাৎ করে 3 মাসের প্রায় 2 মাস হয়েছে, হঠাৎ করে আমার শাশুড়ি মা ভীষণ অসুস্থ হয়ে যায়। তো আমার হাজব্যান্ড তখন ওনাকে আনতে যায় এবং এখানেই সমস্ত কিছু কলকাতায় ট্রিটমেন্ট হয়, সেটা নিয়ে আমি একটু ব্যস্তও হয়ে যাই। তো এরই মাঝে আবার আমার হাজব্যান্ডের করোনা হয়ে যায়। এটা আমার মানে ভীষণ কষ্টে গেছে। একা আমি সব দিক সামলিয়েছি, শ্বশুর শাশুড়িকে সামলানো, তারপরে হসপিটাল যাওয়া, ওর ওখানে ওকে খাবার দিয়ে আসা, প্লাস ওর যে জামা কাপড়গুলো পরতো সেগুলো নিয়ে এসে ওয়াশ করে আবার তার পরের দিনে ওগুলো আমি দিতে যেতাম। মানে হসপিটাল, বাড়ি সামলানো, সমস্ত কিছু আমারই নিজের অবস্থায় করতে হয়েছে। সময় আমি একাই সমস্ত কিছু সামলেছি এবং তারপরে আমারও করোনা হয়ে যায়। তাহলে আর আমি সেই মুহূর্তে আর ওনার কিছু মেডিসিনও আমি নিতে পারি না। এই করতে করতে এই এত প্রবলেম হতে হতেই 3 মাস কবেই কভার হয়ে গেছে। 3 মাস হয়ে আরও 2 মাস হয়ে গেছে, কিন্তু আর আমার ওনাকে দেখাতেও যাওয়া হয় না। আমি এতটাই সব কিছু নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলাম, তারপরে নিজেরও অসুস্থতা এইসব নিয়ে, যে ওনার ওষুধ আর কন্টিনিউ করতে পারি না, আর ওনাকে দেখাতেও যাওয়া হয় না। এরকম করতে করতে প্রায় 1 বছর হয়ে যায়। ওনাকে যেদিন দেখিয়েছিলাম সেই দিন থেকে ধরতে গেলে তারপরে আরও যে কিছু মাস গেলাম না, প্রায় 1 বছর হয়ে যায়। তখন উনি বললেন যে এগুলো দেখো, যা রিপোর্ট আগে হয়েছে সব 1 বছর আগে, এখন অনেক কিছু চেঞ্জ হতে পারে, তো তুমি আর একবার ইউএসজি করো।